বিশ্বকাপ 2026 ব্রাজিল আর জাপানের খেলা শেষ হলো, ব্রাজিল জিতে গেল, জাপান হেরে গেল। জাপান সমর্থকরা দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে বসে আছে গ্যালারিতে। মাঠ ত্যাগ করার আগে তারা ঠিকই তাদের অঞ্চলের যত ময়লা আবর্জনা ছিল সেগুলো পরিষ্কার করলো। এই নৈতিক শিক্ষা তারা কোথায় পেল, সেই বিষয়ে কথা বলবো। কিন্তু তার আগে 5 থেকে 10 বছর আগে একটু যেতে চাই, যখন বাংলাদেশের অর্থনৈতিক অবস্থা এবং জাপানের অর্থনৈতিক অবস্থা একদম একই রকম ছিল। সেই সময়ে তারা শিক্ষায় অনেক বেশি গুরুত্ব দিল, অনেক বেশি খরচ করলো, যার ফলশ্রুতিতে তাদের যে অর্থনৈতিক ভিত্তি সেটি একটি শক্ত অবস্থানে গিয়ে দাঁড়ালো। তাদের যে গবেষণা এবং তাদের যে শিক্ষা সেটিও হলো অনেক উন্নত। বাংলাদেশ কেন সেই জায়গাটিতে যেতে পারলো না, বা কী করা উচিত ছিল, সেই প্রসঙ্গে আজ আমরা কথা বলবো বিশেষ সাক্ষাৎকার অনুষ্ঠানে। আপনাদের সবাইকে বিশেষ সাক্ষাৎকারে স্বাগত জানাচ্ছি। আমি অন্তরা বিশ্বাস। আমাদের আজকের অতিথি প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী জনাব ববি হাজ্জাজ। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের এই আয়োজনে। শুরুতেই আসলে যেটা জানতে চাই, বাংলাদেশের যে সার্বিক শিক্ষা ব্যবস্থা সেটা নিয়ে কি আপনি সন্তুষ্ট? দেখেন, বাংলাদেশের সার্বিক শিক্ষা ব্যবস্থা নিয়ে আমার মনে হয় দেশের কেউই, কোনো নাগরিকই সন্তুষ্ট না। বিগত দিনের ভুল ত্রুটি বা অন্যায় এরকম অনেক কিছুই জড়িত আছে এটার সাথে। তবে এখন আমাদের দায়িত্ব হলো এটা সঠিক জায়গায় নিয়ে আসা, এবং সেই আলোকে আমরা কাজ করছি। তবে যেহেতু বিগত অনেক বছর ধরে অন্যায় হোক আর ভুল ত্রুটি হোক, এই দুরবস্থাটা তৈরি হয়েছে। সো রাতারাতি এই দুরবস্থা দূর করে আমরা বেস্ট সিস্টেম বানাতে সক্ষম হব না। তবে আমাদের যেভাবে আমরা পরিকল্পনা করেছি মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে, ওনার দিক নির্দেশনায়, সেভাবে যদি আমরা কিছু দূরও ঠিকভাবে করতে পারি, তাহলে আগামী 4-5 বছরে আমরা অনেক বদল আনতে সক্ষম হব, এবং আমরা ওই যাত্রাটা শুরু করব যেখানে হয়তো গ্লোবালি টপ র্যাঙ্ক সিস্টেমের ভেতরে আমরা আসতে পারি। আচ্ছা, সেই জন্য আমরা দেখেছি ইতোমধ্যে শিক্ষামন্ত্রী বেশ কয়েকটি ঘোষণা দিয়েছে যে সকল শিক্ষার্থীকে তারা স্কুল ড্রেস দেওয়া হবে, মানে সরকারের পক্ষ থেকে স্কুল ড্রেস দেওয়া হবে, মিড ডে টিফিন দেওয়া হবে। এটা কি আমাদের শিক্ষা ব্যবস্থাকে অনেকটা এগিয়ে নিয়ে যাবে বলে মনে করছেন? আপনি যে কথাগুলো বলছেন যে ফ্রি মিলস যেটা, এবং এটা প্রাথমিক আমরা শুরু করছি, ইতিমধ্যে আমরা অ্যানাউন্স করেছি, মাননীয় প্রধানমন্ত্রী অ্যানাউন্স করেছেন। এগুলো আমরা করছি শিক্ষার্থীদের উৎসাহিত করবার জন্য, শ্রেণীকক্ষে আসার জন্য, এবং অবভিয়াসলি এটার আরও পারিপার্শ্বিক অনেক বেনিফিটস আছে। শুধু স্কুলে, যদিও মেইন অ্যাট্রাকশনটা হলো স্কুলে আনবার জন্য, কিন্তু হেলথ বেনিফিটস আছে, যে পুষ্টিকর খাদ্য খেলে আমার শিক্ষার্থীরা আরও বেশি হেলদিভাবে গড়ে উঠবে। তো সেই জায়গা থেকে আমাদের এই প্রচেষ্টা আছে। একই সাথে শ্রেণীকক্ষে নিয়ে আসবার জন্য ফ্রি ইউনিফর্মস, ব্যাগস, এগুলোর কাজও আমরা করছি। মাননীয় প্রধানমন্ত্রী এই সবগুলো অ্যানাউন্স করেছেন, এবং মিড ডে মিল ইতিমধ্যে 151টা উপজেলায় পাইলট চলছে। এই পাইলটগুলোতে অনেক ভুল ত্রুটি আমরা দেখেছি, যেগুলো আমরা ঠিক করেছি। সো এখন আগামী দিনগুলোতে আরও ভালোভাবে চলবে। এগেন, পাইলটের কারণই হলো ভুল ত্রুটিগুলো দেখার জন্য। একইভাবে ওই যে ইউনিফর্ম ব্যাগের পাইলট ইনশাআল্লাহ আমরা অগস্ট মাসের ভিতরে শুরু করতে যাচ্ছি। সো তারপর ওখানেও কিছু ভুল ত্রুটি আছে নাকি আমরা দেখে তারপর আমরা দেশব্যাপী সকল প্রাথমিকে দিব। সো আমরা সব কিছুই করছি। যে এগুলো হলো শ্রেণীকক্ষে অ্যাট্রাক্ট করার, মানে ক্লাসরুমে নিয়ে আসার জন্য আমরা যে ইনিশিয়েটিভগুলো, আমাদের সরকার যে ইনিশিয়েটিভগুলো নিয়েছে মাননীয় প্রধানমন্ত্রীর ইনস্ট্রাকশনস এবং ওনার নেতৃত্বে, সেগুলো একই সাথে শ্রেণীকক্ষে আসার পর যেন সঠিক শিক্ষাটা ওনারা লাভ করেন। সেটা সিভিক ভ্যালিউজ, রিলিজিয়াস ভ্যালিউজ, আপনার ফ্যামিলি ভ্যালিউজ, এইসব মানে ভ্যালিউ বেসড এডুকেশন থেকে শুরু করে ভাষা শিক্ষা, গণিত শিক্ষা, এই সব জায়গায় যেন একদম একটা শিক্ষিত সমাজ আমরা তৈরি করতে পারি। প্রাথমিকের কারিকুলাম থেকে শুরু করে টিচার ট্রেনিং, টিচারের ব্যবস্থাপনা, অ্যাডমিনিস্ট্রেটর ট্রেনিং, তাদের ব্যবস্থাপনা, সব কিছু আমরা ওই আলোকে সাজানোর কাজ করছি। নৈতিক শিক্ষার ক্ষেত্রে শিক্ষকদের ট্রেনিংটা খুবই জরুরি। তো সেই শিক্ষকদের ট্রেনিংয়ের ক্ষেত্রে আপনারা কি ধরনের পদক্ষেপ নিচ্ছেন? এগেন, এই যে শিক্ষকদের ট্রেনিংটাও পুরো নতুন আঙ্গিকে আমরা সাজাতে চেষ্টা করছি। ইতিমধ্যে কিছু নীতিগত সিদ্ধান্ত এসেছে যে এখন থেকে আনট্রেন্ড কোনো টিচার ক্লাসরুমে ঢুকবে না। বিগত দিনে যারা ঢুকেছে, এখানে আমাদের 3.5 লাখের উপরে আমাদের শিক্ষক আছে। সো তাদেরও ট্রেনিং, রিট্রেনিংয়ের ব্যবস্থা আছে। এদের একটা বড় অংশ ইতিমধ্যে ট্রেনিং প্রাপ্ত, বাট তবুও অনেক আছে। 3.5 লাখ প্লাস যখন কথা বলছি তখন মানে 10%ও কিন্তু অনেক, বা 20% অনেক। সো এরকম অনেক আছে যারা
ফুলি ট্রেনিং প্রাপ্ত না। তো সবাইকে কীভাবে আগামী 2-1 বছরের ভিতরে বা 2-3 বছরের ভিতরে ট্রেনিংয়ের অধীনে আনা যেতে পারে, তাদের ট্রেনিং প্রাপ্ত করা যেতে পারে। রেগুলার মান্থলি অ্যানুয়াল ট্রেনিংগুলো আমাদের ইউপিটিসি মানে আমাদের যে উপজেলা লেভেলে যে প্রাইমারি এডুকেশন ট্রেনিং সেন্টার আছে, এই জায়গাগুলোর ব্যবহার করে কীভাবে ট্রেনিংগুলো দেওয়া যেতে পারে। আপনার কন্টিনিউয়াস প্রফেশনাল ডেভেলপমেন্টের আন্ডারে কী কী আরও দেওয়া যেতে পারে, এই সবগুলো নিয়ে এখন আমরা সাজানোর কাজে ব্যস্ত আছি। শিক্ষার্থীরা আন্দোলন করছে, তারা এইচএসসি পরীক্ষার বিষয়ে আন্দোলন করছে, যদিও শিক্ষামন্ত্রী এরই মধ্যে সংসদে বলেছেন যে 11,729 জন শিক্ষার্থী পরীক্ষা দিতে পারেননি দুর্যোগের কারণে, তাদের পরীক্ষা তিনি নেবেন। তারপরেও আন্দোলন চলছে এবং শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি করা হচ্ছে, এই বিষয়ে আপনি কি বলবেন? প্রথমে দুঃখ প্রকাশ করেই বলছি যে আসলে আমার এটার সাথে কোনো সম্পৃক্ততা নেই মন্ত্রণালয় লেভেলে। একই দিকে যেমন অত্যন্ত দুঃখজনক যে শিক্ষার্থীদের ভোগান্তি হচ্ছে, উল্টো দিকে আবার সরকারের সবসময় প্রচেষ্টা আছে জনগণের ভোগান্তি সবচেয়ে কীভাবে কমানো যেতে পারে, তাদেরকে কীভাবে বেস্ট সার্ভিস দেওয়া যেতে পারে, সেই কাজগুলো করা। গতকাল যখন মন্ত্রী একটা অ্যানাউন্সমেন্ট দিয়েছেন এবং সংসদে অ্যানাউন্সমেন্ট দিয়েছেন যে যেই শিক্ষার্থীরা পরীক্ষা দিতে পারেননি দুর্যোগের কারণে, তাদের পরীক্ষা দেবার ব্যবস্থা করা হবে। আমার মনে হয় এখন আমি শিক্ষার্থীদের প্রতিও আহ্বান জানাবো যে এটা তারা সঠিক নজরে দেখবে যে এই সরকার মানে শুধু কোনো একটা মন্ত্রী, কোনো একজন মন্ত্রী বা কোনো একটা মন্ত্রণালয় না, পুরো সরকার আছে জনবান্ধবভাবে জনগণকে সেবা দেবার জন্য। মাননীয় প্রধানমন্ত্রীর একটাই প্রয়াস জনগণকে সঠিক সেবা দেবার, যার জন্য দিনরাত উনি কাজ করছেন এবং আমরা আমাদের জায়গা থেকে মন্ত্রিসভা যে যেখানে আছেন এবং ইভেন আমাদের ব্যুরোক্রেসিও যে যেখানে আছেন সবাই নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। সো সেই জায়গা থেকে আমার মনে হয় ওই আন্ডারস্ট্যান্ডিংটা অ্যান্ড অ্যাপ্রিসিয়েশনটাও জনগণের তরফ থেকে আসলে সবচেয়ে ভালো হয়। আপনার কি কোনো কারণে মনে হয় যে নৈতিক শিক্ষার অভাব রয়েছে বা শিক্ষার্থীদের যথোপযুক্ত শিক্ষাটা হয়নি? দেখেন, সব ধরনের শিক্ষার অভাব রয়েছে, আরো বড় হয়েছে না মানে এগেন আমি ওভারঅল আমি জাতিগতভাবে বলছি যে বিগত অনেক বছর ইফ নট দশকের পর দশক ধরে যেটা হচ্ছে যে শিক্ষা ব্যবস্থাকে অবহেলা করা হয়েছে। অনেকে এটাও বলতে পারেন এবং বলেছেনও যে জেনে বুঝে শিক্ষা ব্যবস্থাকে অকার্যকর করার একটা প্রয়াস ছিল, এমনও আলোচনা এসেছে, যার জন্য শিক্ষা ব্যবস্থার এত খারাপভাবে এত অবনতি ঘটেছে। তো সেই জায়গা থেকে যদি বলি যে তাহলে এই শিক্ষা ব্যবস্থা যেই শিক্ষার্থীদের সার্ভ করেছে তাদেরকে সঠিকভাবে সার্ভ করেনি। তো এটা ইটস নট ওয়ান অফ, মানে আমাদের দেশের বৃহত্তর শিক্ষা ব্যবস্থার এই দুর্বলতাগুলো জানে না এমন কেউ নেই। আমরা যেমন অঙ্ক মানে গণিত শেখাতে পারিনি, ভাষা শেখাতে পারিনি, বিজ্ঞান শেখাতে পারিনি, একই সাথে হয়তো স্কুলে অ্যাটলিস্ট যেই নৈতিক শিক্ষা দেওয়ার দায়িত্ব ছিল ওটাও তাহলে নিশ্চয়ই শেখাতে পারিনি। কারণ স্কুলে যদি আমার 10টা জিনিস শেখানোর থাকে, 9টা যদি আমি না শেখাতে পেরে থাকি তাহলে নিশ্চয়ই একটা শেখাইনি। তো সেই হিসেবে স্কুলের নিশ্চয়ই ব্যর্থতা আছে। কিন্তু নৈতিক শিক্ষা শুধুমাত্র স্কুলের দায়িত্ব না, নৈতিক শিক্ষা কিন্তু জাতির দায়িত্ব। মানে বাবা মারও শুধু না, আমরা অনেক সময় শুনি যে সবচেয়ে বড় দায়িত্ব বাবা মার, না, পুরো সোসাইটির দায়িত্ব আছে। আমরা 70-এর দশকে এবং 80-এর দশকের শুরুর দিকে এই সময়টায় বড় হয়েছি। বাবা মার দায়িত্ব ছিল, কিন্তু বেশিরভাগ সময় কিন্তু বাবা মা আমাদের দেখতো না, আমাদের পাড়া প্রতিবেশীরা বেশি দেখতো। আমরা খেলতাম, দৌড়তাম, আশেপাশে যারা থাকতেন মুরব্বীরা, আমাদের বয়সীরা, আবার একটা বড় সময় স্কুলে কাটতো, স্কুলেও একটা টিচার না অনেকগুলো টিচার, সো এই যে বৃহত্তর সোসাইটির দায়িত্ব আছে নীতি নৈতিকতা আমরা আমাদের সন্তানদের স্পেশালি শিশু অবস্থায় কিভাবে শেখাচ্ছি। এই জায়গাটায় আমার মনে হয় আমাদের আপনার ইনস্টিটিউশনাল এডুকেশন বিগত দিনগুলোতে অনেক বড়ভাবে ফেল করেছে। আমাদের প্রচেষ্টা আছে সামনের দিনগুলোতে এগেন ভ্যালিউ বেসড এডুকেশনের উপরে অনেক বেশি আপনার ফোকাস দেয়া। এই প্রসঙ্গে আমরা কথা বলবো, কিন্তু একটা বিরতির পর। দর্শক কোথাও যাবেন না, ফিরছি কিছুক্ষণের মাঝেই। দেখছেন বিশেষ সাক্ষাৎকার। বিরতির পর আবারও স্বাগত, দেখছেন বিশেষ সাক্ষাৎকার। আমাদের আজকের অতিথি প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী জনাব ববি হাজ্জাজ। বিরতির পর আপনাকে আবারও স্বাগত জানাচ্ছি। যে বিষয়ে পড়াশোনা করছে, কেউ হয়তো বিজ্ঞানের কোনো একটি ধারায় পড়ছেন, কেউ সামাজিক অনুষদে পড়ছেন, কেউ ব্যবসায়িক অনুষদে পড়ছেন, তো পড়াশোনার পরে তারা কোথায় যাবেন? বেশিরভাগ ক্ষেত্রে আমরা দেখি এক সাবজেক্টে পড়ে অন্য সাবজেক্টে চাকরি করছেন। সেই পরিকল্পনা কি সরকারের আছে কিনা? মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু অনেক আগে থেকে, মানে নির্বাচন আগে থেকেও পরিষ্কার করেছেন যে কর্মমুখী
শিক্ষা ব্যবস্থা উনি চান এবং ওভারঅল সেইভাবেই সব কিছু সাজানোর কাজ চলছে। যতদূর আমি এগেন মন্ত্রিসভায় বসে যতদূর আমি বুঝি সেভাবেই বড়োভাবে দায়িত্ব নিয়ে কাজ চলছে। কারণ আমাদের এখানে অনেকগুলো আপনার বিভ্রান্তিকর সিচুয়েশন তৈরি হয়। একটা তো যে চাকরি অনেক আছে, কিন্তু ওই চাকরিটা নিতে পারবে এমন স্কিলড ম্যান পাওয়ার তৈরি হয়নি। তো সেখানে শিক্ষা ব্যবস্থার ব্যর্থতা আছে। আমরা যদি সরকারি বিশ্ববিদ্যালয়গুলোর দিকে চাই, যে জিনিসটা পড়তে চায় বা যে জিনিসটা শিখতে চায় বা যেটা করতে চায় সেটা করার অবকাশ নাই। র্যান্ডম তাকে একটা সাবজেক্ট ধরিয়ে দেওয়া হবে। এখন দেখেন, শিক্ষা তো এগেন ভবিষ্যৎ তৈরি করার জন্য। তো আপনি ভবিষ্যতে করতে চান একটা, জোর করে আপনাকে ডিগ্রির জন্য পড়ানো হবে আরেকটা, এটাও তো সমীচীন না। সো এই জায়গাগুলোতে বড় ধরনের একটা ডিফারেন্স আসাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি বিশ্বাস করি এই ডিফারেন্সগুলো আনার কাজ চলছে, তবে ওই কাজের সাথে যেহেতু আমি একেবারেই সম্পৃক্ত না, এগেন আমার মন্ত্রণালয়ের দায়িত্বের ভিতরে পড়ে না, সো ওগুলো সম্বন্ধে ভেঙে খুব বেশি আমি বলতে পারছি না। কারিগরি শিক্ষার ব্যাপারে খুব গুরুত্ব দেওয়া হচ্ছে এবং কারিগরি শিক্ষাকে যদি গুরুত্ব দেওয়া হয় হয়তো বা এই সমস্যার সমাধান হতে পারে, সেটা আপনি কি মনে করেন? নিশ্চয়ই, এগেন কর্মমুখী, রাইট? মানে আমাদের সবার তো ব্যাচেলার্স মাস্টার্স দরকার নেই। যদি এগেন যে আসলেই মনে করেন ইসলামিক ইতিহাসে পড়াশোনা করতে চায় সে পড়বে, সে ব্যাচেলার্স মাস্টার্স করবে। যে কারিগরি শিক্ষার উপরে অনেক শক্তভাবে মাননীয় প্রধানমন্ত্রীর ইনস্ট্রাকশনস আছে ফোকাস করা, সো দ্যাট আমরা আসলে স্কিলড ম্যান পাওয়ার তৈরি করতে পারি। ওই যেটা বললাম যে আমাদের হাজার হাজার গার্মেন্টস ফ্যাক্টরি আছে, এই গার্মেন্টস ফ্যাক্টরির অনেক জায়গায় কর্মকর্তা নিয়োগ দেওয়ার জন্য বিদেশ থেকে আনতে হচ্ছে। আমার স্টিল মিলস আছে, সেখানে কর্মকর্তা নিয়োগ দেওয়ার জন্য বিদেশ থেকে আনতে হচ্ছে। কিন্তু আমার আবার লক্ষ লক্ষ ইউনিভার্সিটি গ্র্যাজুয়েট বেকার ঘুরে বেড়াচ্ছে। তো তারা যদি ওই স্কিলটাতে পড়াশোনা করতো বা স্কিল ডেভেলপ করতো, সেটা বিশ্ববিদ্যালয়ে যেতে হবে না, টেকনিক্যাল প্রশিক্ষণ নিয়েই ওনারা করতে পারতেন, ভোকেশনাল প্রশিক্ষণ নিয়ে করতে পারতেন, তাহলে তারা ওই চাকরিটা সুন্দর পেতে পারতেন। তো এই যে এই মিসম্যাচটা, এবং এটা দশকের পর দশক তৈরি হয়েছে। বাজেটে সবসময় আমরা দেখি শিক্ষা খাতে খুব বেশি বরাদ্দ থাকে না, আবার যেটুকু বরাদ্দ থাকে সেটুকুরও সঠিক ব্যবহার হয় না। আপনি কি বলবেন এক্ষেত্রে? বরাদ্দ বাড়ানো উচিত? নিশ্চয়ই, না শুধু বাড়ানো উচিত না, মাননীয় প্রধানমন্ত্রী পরিষ্কার করেছেন যে আমাদের সরকারের মেয়াদের ভেতরেই ওনার প্রচেষ্টা থাকবে এটা 5% নিয়ে যাওয়া। আমাদের সকলের দায়িত্ব এটার প্রয়োগটা যেন সঠিকভাবে হয়, অপব্যবহার যেন না হয়। আমরা 1 টাকা খরচ করলে ওই 1 টাকাই যেন সঠিকভাবে খরচ করা হয়। সো সেই জায়গা থেকে আমরা প্রাথমিক গণশিক্ষাতে সবচেয়ে বড়োভাবে ফোকাস দিচ্ছি আপনার শিক্ষকদের সঠিকভাবে তৈরি করা। শিক্ষক যদি সঠিকভাবে পাঠদানটা করেন, আপনি বেলতলায় দাঁড়িয়ে পড়ছেন না আপনি পাঁচতারা হোটেলের মতো একটা ভবনের ভেতরে এসি চালিয়ে বসে পড়ছেন, এটা অত বড় ডিফারেন্স মেক করবেন, আপনি শিখবেন। সো আমরা সবচেয়ে বেশি এখন ফোকাস দিতে চেষ্টা করছি শিক্ষক, কারিকুলাম, তারপর ইনফ্রাস্ট্রাকচার, এইভাবে। আচ্ছা, শিক্ষকদের বেতন ভাতা নিয়ে অনেক ধরনের নতুন নীতিমালার কাজ চলছে, নতুন কমপ্লিট নীতিমালার কাজ চলছে। যেহেতু এটা নতুন নীতিমালার কাজ চলছে এবং আপনারা বুঝতেই পারছেন যে সরকারি প্রাথমিক ব্যবস্থাপনায় 3.5 লক্ষর উপরে শিক্ষক আছে। সো এই নীতিমালাটা তার খুব গুরুত্বপূর্ণ। সো এটা আমরা চেষ্টা করছি যত তাড়াতাড়ি এই নীতিমালা ডেভেলপ করা যায়, এটা নিয়ে কাজ চলছে। অনেক শিক্ষার্থী দেশের বাইরে চলে যেতে চান, ভালো শিক্ষার্থীরা আরও বেশি যেতে চান, তারা মনে করেন বাংলাদেশে আসলে তাদের জন্য নয়, এই বিষয়ে কি বলবেন? না, যেতে চাইলে যাবে, নিশ্চয়ই যাবে। বিদেশে যে আরও বেশি ভালো শিক্ষা নিয়ে তারা ফেরত এসে দেশে ফিরে এসে যখন শেখানো শুরু করবে, তখনই তো দেশের শিক্ষার মান বাড়বে। আমরা একদম শেষ পর্যায়ে চলে এসেছি। একদম প্রাথমিক শিক্ষা যে শিশুরা গ্রহণ করছেন এবং তাদের অভিভাবকদের উদ্দেশ্যে আপনি কি বলতে চান? আমি প্রথমেই বলবো যে সবচেয়ে গুরুত্বপূর্ণ সঠিকভাবে সঠিক সময়ে আমাদের সন্তানদের, শিশুদের শ্রেণীকক্ষে পাঠানো। এটার জন্য আমরা ইতিমধ্যে মাননীয় প্রধানমন্ত্রী যেই ব্যবস্থাগুলো নিচ্ছেন, আপনার ওই যে ফ্রি মিল, ইউনিফর্ম, স্কুল ব্যাগ, এর সাথে যদি আরও কিছু প্রয়োজন হয়, প্রয়োজনে আমি বিশ্বাস করি মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে আমাদের সরকার সেই দিকেও এগিয়ে যাবে। বাট প্রথমে শ্রেণীকক্ষে আমাদের সন্তানদের, আমাদের শিশুদের নিয়ে আসতে হবে। আর সেটা উৎসাহিত করবার জন্য এবং আসার পর তারা যেন সবচেয়ে ভালো শিক্ষাটা পান, গার্ডিয়ানরা আপনারা আস্থা রাখবেন, সেই সকল ব্যবস্থায় আমরা এখন নিয়োজিত। শিক্ষা ব্যবস্থায় নানাবিধ পরিকল্পনা এবং তার বাস্তবায়নের মধ্য দিয়ে নিশ্চয়ই বর্তমান সরকার শিক্ষা ব্যবস্থাকে অনেক
উন্নত করবে সেই প্রত্যাশাই আমাদের সবার। এবং আমাদের আজকের অনুষ্ঠান এখানেই শেষ করতে হচ্ছে। অনেক ধন্যবাদ আপনাকে আমাদের আমন্ত্রণ গ্রহণ করবার জন্য। এবং দর্শক আপনারা যারা ছিলেন এতক্ষণ আমাদের সঙ্গে, আপনাদেরকেও ধন্যবাদ। দেখা হবে অন্য কোনো পর্বে, অন্য কোনো বিষয় নিয়ে, অন্য কোনো অতিথির সঙ্গে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকের মতো শেষ করছি।